বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আইনের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার কন্ট্রাক্ট লয়ের দ্বিতীয় ক্লাস শুরু করব। আসুন দেখি আজকে আলোচনার মধ্যে কি আছে। ল অফ কন্ট্রাক্টের উল্লেখযোগ্য উপাদান হলো কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্টের ভূমিকা অর্থাৎ কন্ট্রাক্ট ফরমেশন নিয়ে আমি কথা বলেছিলাম পূর্বের ক্লাসে। আজকে কথা বলতে চাই যে ইসেনশিয়াল এলিমেন্টস অফ এ কন্ট্রাক্ট, একটা চুক্তির আবশ্যকীয় যে সমস্ত উপাদানগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করতে চাই। আসুন আমরা বোর্ডে দেখি যে আসলে কোন কোন বিষয়গুলো অর্থাৎ কোন কোন এলিমেন্টসগুলো না হলে একটি কন্ট্রাক্ট কখনো বৈধ কন্ট্রাক্ট হয় না। আসুন বোর্ডে দেখি যে ইসেনশিয়াল এলিমেন্টস অফ এ কন্ট্রাক্ট অর্থাৎ একটি চুক্তির আবশ্যকীয় উপাদানসমূহ কি কি। সেই ক্ষেত্রে আমরা 10টি উপাদানের কথা বলে থাকি। এই 10টি উপাদান সম্পর্কে আপনাদের জানা থাকলে আমার মনে হয় আপনাদের কন্ট্রাক্ট ফরমেশন বা কন্ট্রাক্ট তৈরি করতে আপনাদের সুবিধা হবে। কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তির যে সমস্ত আবশ্যকীয় উপাদানগুলো উপাদানগুলো সেই 10টি উপাদানের ভিতরে প্রথম আছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, দ্বিতীয় হলো ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ, থার্ড লফুল কনসিডারেশন, ফোর্থ ক্যাপাসিটি অফ পার্টিস, ফিফথ ফ্রি কনসেন্ট, সিক্স লফুল অবজেক্ট, সেভেন সার্টেনটি, এইট পসিবিলিটি অফ পারফরমেন্স, 9 void agreement, 10 writing and registration, and also other legal formalities. আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি বা আমরা শেয়ার করি। প্রথমে অফার এবং অ্যাকসেপ্টেন্স। একটি চুক্তি হতে গেলে যদি আপনার অফার এবং অ্যাকসেপ্টেন্স না থাকে তাহলে চুক্তির ভিতই হবে না। অফার মানে হলো যে আমি কাউকে বলা, উইলিংনেস, মানে ইন্টেনশন অফ উইলিংনেস, অর্থাৎ আমার মনের অভিপ্রায়টা ব্যক্ত করা যে আমি আমার জমিটি বিক্রি করব, গাড়িটি বিক্রি করব, এটা তো বলতে হবে কাউকে। অন্যদিকে সে এটাকে অ্যাকসেপ্ট করবে। তাহলে অফার মানে হলো কাউকে প্রস্তাব দেওয়া, আর অ্যাকসেপ্টেন্স মানে সেটা সে গ্রহণ করা। ফার্স্ট উপাদান হলো এটি। আমরা দ্বিতীয় উপাদানের কথা বলছি যে ক্রিয়েট টু লিগ্যাল রিলেশনশিপ। খেয়াল করবেন আপনারা, এই দ্বিতীয় যে এলিমেন্টসের কথা বলছি সেটা বলছে যে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ, মানে যে চুক্তির লিগ্যাল রিলেশনশিপ ক্রিয়েট করে সেই চুক্তিটি কিন্তু বৈধ হবে বা সঠিক হবে। জানেন, আমি একটা উদাহরণ দিই। যদি আপনি আপনার বন্ধু যদি দাওয়াত দেয় যে দুপুরে আমার বাড়িতে খাবা, আপনি গেলেন না, বন্ধু কি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে? পারবে না। কারণ হলো কি, এটা আমাদের লিগ্যাল রিলেশনশিপ তৈরি হয়নি। লিগ্যাল রিলেশনশিপ তৈরি হতে গেলে কিছু এলিমেন্টস লাগে, যেমন কনসিডারেশন ইত্যাদি ইত্যাদি, না হলে কখনো এটা হবে না। আবার আমরা যদি দেখি যে লিগ্যাল রিলেশনশিপ, ধরেন আপনি একটা চুক্তি করলেন। কি চুক্তি? টু বাই অ্যান্ড সেল এনি গুডস। তো বাই অ্যান্ড সেল এনি গুডস, যদি কোনো মাল ক্রয় বিক্রয় করতে চান, অর্থাৎ টু ম্যারি সামন, কাউকে বিয়ে করার প্রস্তাব দেওয়া, এই জাতীয় এইগুলো কিন্তু লিগ্যাল রিলেশনশিপ তৈরি হয়। লিগ্যাল রিলেশনশিপ তৈরি না হলে কখনো কন্ট্রাক্ট হিসেবে গণ্য করা যাবে না। তাহলে আমাদের মানে কন্ট্রাক্টের এলিমেন্টসের উল্লেখযোগ্য এলিমেন্টসের দ্বিতীয় এলিমেন্টস হলো ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ, অর্থাৎ লিগ্যাল রিলেশনশিপ তৈরি করতে হবে, তা না হলে চুক্তি হবে না। থার্ড বলেছি যে লফুল কনসিডারেশন। এই লফুল কনসিডারেশন খেয়াল করবেন, ল কনসিডারেশন না আমরা কথায় কথায় বলে থাকি, কিন্তু নো কন্ট্রাক্ট, নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট। কোনো কনসিডারেশন নাই, অর্থাৎ কনসিডারেশনের বাংলা হলো বিনিময় মূল্য। বিনিময় মূল্য না থাকলে কখনো চুক্তি হয় না। যেখানে কোনো কনসিডারেশন নাই সেখানে কোনো চুক্তি হবে না। লফুল, এবং শুধুমাত্র কনসিডারেশন থাকলেই হবে না, সেটা লফুল হতে হবে। যদি আপনি বললেন যে আমি আপনার গাড়িটি কোনো মাল কিনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি বলেন না আমি হেরোইন দেবো, ইললিগাল কোনো এলিমেন্টস তৈরি করে, বা যদি বলেন না আমি নার্কোটিক্স দিব, তাহলে এটা জাতীয় এই জাতীয় বিনিময় মূল্য হয় না। অর্থাৎ আপনি যদি আবার মানে খেয়াল করতে হবে যে লফুল কনসিডারেশন বলতে বোঝানো হয় যে বিনিময় মূল্যটি আইনে বৈধ। এই আইনে বৈধ এলিমেন্টস থাকলে, অর্থাৎ এলিমেন্ট মানে কনসিডারেশন থাকলে, সেটাকে আমরা কন্ট্রাক্টের উল্লেখযোগ্য উপাদান হিসেবে গণ্য করতে পারি। অর্থাৎ লফুল কনসিডারেশন না হলে একটি চুক্তি হবে না। তারপরে বলেছি যে ক্যাপাসিটি অফ পার্টিস। ক্যাপাসিটি অফ পার্টিস বলতে কি বোঝানো হয়? অর্থাৎ আমাদের দেশে খেয়াল করবেন আপনারা যে 18 বছর না হলে একটা ব্যক্তি
অর্থাৎ পুরুষ হোক নারী হোক, সে কখনো বয়প্রাপ্ত হয় না, অর্থাৎ সে ভোটার হয় না, অ্যাডাল্ট হয় না। মেজরিটি অ্যাক্ট অনুযায়ী আমাদের এই বিধান কথা বলা আছে। আমাদের খেয়াল করতে হবে যে যার সাথে চুক্তি করবেন সে যেন 18 বছরের বেশি বয়স হয়, এবং সেই লোকটি আবার পাগল না হয়, ইডিওসি না হয়, ড্রাঙ্কেড না হয়। মানে এইগুলো আপনার মাথার ভেতর খেয়াল রাখতে হবে যে একটা চুক্তি করতে গেলে অবশ্যই অবশ্যই মানে পার্টি, যে পার্টির দুইজন চুক্তি করবেন তারা যেন অবশ্যই মানে এই জাতীয় ইললিগ্যাল ক্যাপাসিটি থেকে যেন মুক্ত থাকে, অর্থাৎ তার ভিতরে যেন সে সুস্থ, সবল, স্বাভাবিক, স্বাবলম্বী, অর্থাৎ মানে স্বাবলম্বত্ব ইত্যাদি ইত্যাদি হলে তার সাথে একটা চুক্তি করা যায়। এরপরে বলছে যে ফ্রি কনসেন্ট। 5 নম্বর এলিমেন্টসটা হলো ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট কাকে বলে এটা খেয়াল করবেন। ফ্রি কনসেন্ট মানে হলো মুক্ত মতামত। ফ্রি মানে মুক্ত, কনসেন্ট মানে মত, অর্থাৎ মুক্ত মত দিতে হবে, অর্থাৎ সায় দিতে হবে, মত দিতে হবে, এবং সেটা ফ্রিলি হতে হবে। এখন ফ্রি কনসেন্ট বলতে, মুক্ত মত বলতে কি বোঝায় তার তুলনায় আমরা যদি আপনাদেরকে বুঝাই বলি যে এইটা মানে 5টা এলিমেন্টস থেকে মুক্ত হলে একটি কনসেন্টকে ফ্রি বলা যায়। যেমন কোরশন ফ্রি, COERCION, কোরশন বল প্রয়োগ, বল প্রয়োগ। কাউকে যদি আপনি পিস্তল শো করে কোনো চুক্তিতে সই করতে বাধ্য করেন তাহলে সেটা খুব ফ্রি কনসেন্ট বলা যাবে না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সে যদি চুক্তি এনফোর্স করতে চায় তাহলে কিন্তু পারবে, অর্থাৎ যিনি ফোর্স করে নিলেন তিনি বহল করতে পারবেন না, কিন্তু এর ফলে যদি তার মানে ভুক্তভোগীর যদি কোনো সুবিধা হয়, সে যদি সুবিধা যদি এনফোর্স করার জন্য চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে এই চুক্তিটি সে বলবৎ করতে পারবে। তারপরে বলেছে যে কর্ষণ ফ্রি হতে হবে, আনডিউ ইনফ্লুয়েন্স, খেয়াল করবে, আনডিউ অযাচিত প্রভাব এ মুক্ত হতে হবে, অযাচিত প্রভাব মুক্ত হতে হবে। তারপরে বলেছে যে ফ্রড, ফ্রড করলে, যদি কেউ ফ্রড করে যদি মতামত নেয় তাহলে সেটাও বৈধ হয় না। মিস রিপ্রেজেন্টেশন, মিস রিপ্রেজেন্টেশন মানে হলো মিথ্যা বলা, এটা দিয়েও মতামত নিলে সেই মতটাকে বৈধ বলা যায় না। আরেকটা বলা আছে মিস্টেক। ধরেন আপনি চুক্তি করলাম, ধরেন একটা ঘোড়া কেনা বেচার জন্য চুক্তি করলাম, বললাম যে কত দাম, বললেন 1 লাখ, দিলাম টাকা, সবকিছু ওকে, সবকিছু ওকে, যে আমরা যখন ডেলিভারি নিতে যাই তখন দেখলাম যে ঘোড়াটি মারা গেছে, তাহলে এই জাতীয় চুক্তি তো বলবৎ করা যাবে না। কারণ হলো কি, এটা চুক্তি হয়েছে কিন্তু আমাদের একটা মিস্টেক আছে। এই মতামত, অর্থাৎ মতামতটাকে যদি ইন্ডিকেশন দিই তাহলে সেই ক্ষেত্রে এই মতামতটাকে বলতেছে যে ফ্রি কনসেন্ট না, যদিও এটা নিয়ে একটু দ্বিমত আছে বা এটা নিয়ে একটা অ্যাম্বিগুইটি আছে। তারপর বলতেছে যে একটা কনসেন্টকে ফ্রি কনসেন্ট বলতে গেলে 5টা জিনিস, একটা হলো কোর্শন ফ্রি, দ্বিতীয় আনডিউ ইনফ্লুয়েন্স ফ্রি, ফ্রড ফ্রি, মিসরিপ্রেজেন্টেশন ফ্রি, এবং লাস্ট বলেছে মিস্টেক ফ্রি। এটা হলে একটা মতামতকে, অর্থাৎ মতকে ফ্রি কনসেন্ট বলা যায়। তারপরে বলেছে লফুল অবজেক্ট। লফুল অবজেক্ট অর্থাৎ এটা হলো 6 নম্বর এলিমেন্টস, অর্থাৎ একটা চুক্তি হতে গেলে লফুল অবজেক্ট হতে হবে, আমরা অবজেক্টের উদ্দেশ্যটা হালাল হতে হবে, উদ্দেশ্যটা আইনগত হতে হবে। ধরেন আমরা স্টুডেন্ট আছে, ধরেন 15 জন স্টুডেন্ট আছে এখানে, এই 15 জন স্টুডেন্ট মিলে কি করলাম, আমরা ধরেন একটা মানে চুক্তি করলাম, চলেন আমরা বাইপাসে গিয়ে ডাকাতি করব, সকালবেলায় যে আমাদের যে আমরা যা পাবো ভাগ করে দিব, এই জাতীয় চুক্তি করলেন, তো চুক্তি হবে এটা? কারণ আপনি মদ দিলেন, সবকিছু আছে, ইত্যাদি ইত্যাদি, আপনি মানে আমাকে মানে কি যেন অস্ত্র দিলেন, সব দিলেন, সবকিছু ঠিক আছে, কিন্তু উদ্দেশ্যটা তো এর হারাম, উদ্দেশ্য তো খারাপ, উদ্দেশ্য ইল্লিগাল। তাহলে এটা কোন ক্রমে এই জাতীয় কন্ট্রাক্টকে আমরা বৈধ বলতে পারি না, অর্থাৎ কোন কারণে এটা উদ্দেশ্যটা লফুল নয়। তারপরে বলেছে যে সার্টেনটি। এই সার্টেনটি মানে হলো নিশ্চয়তা, মানে এমন কিছু আপনার চুক্তির মধ্যে এমন কিছু রাখা যাবে না যেটি আনসার্টেন, অনিশ্চিত। আমি যদি আপনার সাথে চুক্তি করি, চলেন আমরা দুজন মিলে চাঁদে যাই, আপনাকে 1 লাখ টাকা দিব, চলেন চাঁদে যাই, দেখেন আপনিও এটা আমার পক্ষে আপনার পক্ষে এই জাতীয় চুক্তি সম্ভব না। হ্যাঁ, নাসার সাথে যদি চুক্তি করেন তাহলে হয়তো হতে পারে, কিন্তু আমি যদি এটা করতে চাই আনসার্টেনটি, এবার চুক্তির মধ্যে এমন কিছু আনা যাবে না যেটা অনিশ্চিত, অসম্ভব। তারপরে বলেছে পসিবিলিটি অফ পারফরমেন্স, এমন কিছু চুক্তি করবেন, এটা 8 নম্বর উপাদানের কথা বলছে, যে পসিবিলিটি অফ পারফরমেন্স, যে মানে যে চুক্তির কার্যকারিতা প্রতিপালন করা সম্ভব, পসিবিলিটি সম্ভাবনা আছে করার। যেমন দেখা যাচ্ছে কি যে কোনো চুক্তি করলেন, পালন করলেন না, বা যে চুক্তি আপনি পালন করতে পারবেন সেই চুক্তি মূলত আপনি করবেন, সেই জাতীয় পসিবিলিটি নিয়ে চুক্তি করবেন। 8 নম্বর উপাদান বলছে পারফরমেন্সের পসিবিলিটি থাকতে হবে।
তারপরে বলেছে ভয়েড এগ্রিমেন্ট। এর খেয়াল করবেন, এই ভয়েড এগ্রিমেন্ট নিয়ে আমাদের একটা কথা আছে। এগ্রিমেন্ট, ভয়েড এগ্রিমেন্ট, আমাদের যে চুক্তি আইন আছে 1872 সালে যে চুক্তি আইন আছে, সেই চুক্তি আইনের মধ্যে আমাদের কতগুলো এগ্রিমেন্টকে বলা হয়েছে ইল্লিগাল ভয়েড। সেই ইল্লিগাল ভয়েডের মানে যে এগ্রিমেন্টের কথা বলা হয়েছে, সে 5টি এগ্রিমেন্টের কথা বলা হয়েছে, যেটা মানে মানে লিগালটা ইল্লিগাল। কি সেটা? একটা বলেছে, যেমন আমাদের ওই মানে কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে সেকশন 26 নম্বর সেকশনে বলছে যে এগ্রিমেন্ট ইন রেস্ট্রিক্ট অফ ম্যারেজ। ধরেন কারোর বিয়ে বন্ধ করার জন্য যে চুক্তি করা হয়, এই চুক্তিতে বৈধ নয়। তারপরে সেকেন্ড যেটা বলা হয়েছে সেকশন 27 কি বলছে যে এগ্রিমেন্ট ইন রেস্ট্রিক্ট অফ ট্রেড, ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য যদি কোনো এগ্রিমেন্ট করা হয়, সেটাও বৈধ নয়। তারপরে বলেছে সেকশন 28-এ বলা আছে এগ্রিমেন্ট ইন রেস্ট্রিক্ট অফ প্রসিডিং। আপনারা জানেন প্রসিডিং মানে হলো মামলা, মামলা বন্ধ করার জন্য যে চুক্তি করে, এটাও বৈধ নয়। তারপরে বলেছে যে সেকশন 29 যে এগ্রিমেন্ট হ্যাভিং আনসার্টেন মিনিং, মানে যে চুক্তির মানে অর্থটা আনসার্টেন মিনিং, অনিশ্চিত অর্থ, অর্থাৎ অনিশ্চিত মানে কোনো কাজ করা, অনিশ্চিত কোনো অর্থ আছে এরকম কোনো কিছু চুক্তির মধ্যে নিয়ে আসা, এই জাতীয় চুক্তিও বৈধ নয়। আর লাস্ট বলেছি যে ওয়েজারিং এগ্রিমেন্ট, এটা সেকশন 30-তে বলা আছে। ওয়েজারিং মানে হলো বাজি চুক্তি, বাজি চুক্তি এটা বৈধ নয়। এটাকে এগ্রিমেন্ট বলা হয়েছে, তো বলতেছে যে কন্ট্রাক্টের মধ্যে 5 ধরনের এগ্রিমেন্টকে বলছে ইলিগাল। সুতরাং এটি কোনো ক্রমে আমাদের চুক্তির উপাদান হতে পারে না। আর সর্বশেষ যেটা আমরা বলতে চাই সেটি হলো রাইটিং এবং রেজিস্ট্রেশন। আপনাদের জানা উচিত যে মুখে মুখে চুক্তি করা যাবে না। একসময় ছিল যে জীবন যাইতো কিন্তু জবান যাইতো না, কিন্তু এখন বর্তমান জামানা হয়েছে চেঞ্জ। এখন জবানের সাথে সাথে জীবনে চলে যায়, মানে মানুষের ভিতরে কোনো মানে স্টাবিলিটি নাই, সত্যতার মানে মানে যে ব্যক্তিত্ব বা যেটাকে আমরা বলে থাকি যে মানুষের কথার দাম, সেটা আসলে এখন মানুষের মধ্যে দেখা যায় না। এই জন্য বলছে যে প্রত্যেকটি কন্ট্রাক্ট যখন করবেন তখন অবশ্যই সেটিকে লিখিত করতে হবে। আর আইনের বিধিবিধান যে সমস্ত কন্ট্রাক্ট মানে রেজিস্ট্রেশন করা দরকার, সেই কন্ট্রাক্টটি অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। মানে লিগাল ফর্মালিটিস এর বাইরে গিয়ে আরেকটি এলিমেন্টসের কথা বলে লিগাল ফর্মালিটিস মেনটেন করা। লিগাল ফর্মালিটিস মেনটেন না করলে আপনার চুক্তিটি করলেন ঠিকই, কিন্তু চুক্তিটি, ধরেন আপনার যে জমি কিনলেন, 300 টাকা স্ট্যাম্পে লিখলেন, আর রেজিস্ট্রি করলেন না, তাহলে কিন্তু সেই চুক্তিটি কিন্তু বৈধ হবে না। মানে এটার আইন আপনারা জানেন যে আমাদের বর্তমান আইনের স্পেসিফিক ভাবে বলা আছে যে কোনো চুক্তি যদি রেজিস্ট্রি না হয় তাহলে সেটা কিন্তু সেটা নিয়ে আইন আদালতেও কিন্তু ফাইট করা যায় না। হয়তোবা মানে কেউ যদি সদয় হয় তাহলে হয়তোবা সে বলবৎ করতে পারে, কিন্তু সে যদি বেঁকে বসে তাহলে আপনি মানে করতে পারবেন না। তাহলে আমরা এই আজকের যে ক্লাসের ভিতরে যেটা বললাম, আপনারা যারা উপস্থিত আছেন আর যারা অনলাইনে আমার এই ক্লাসটি দেখছেন, তারা অবশ্যই ক্লাসটি সম্পর্কে মানে কমেন্টস করবেন। আর আমরা আজকে কন্ট্রাক্টের এসেনশিয়াল এলিমেন্টস নিয়ে আলোচনা করলাম। আমার যে চ্যানেল আছে ব্রিটিশ ল একাডেমি, সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেটা আমাদের ক্লাসের পাশে আপনারা থাকবেন। আজকে এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।